আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই তৃতীয় পর্ব। লিখেছেন ফাবিহা মম। অবাকে বিস্ময় চূর্ণ হলো তানভীর। চোখ দুটো দরজার দিকে স্থির, একজোড়া ক্ষুরদার দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। লোকটার দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ানো, দুটো বলপূর্ণ হাত বুকের কাছে ভাঁজ করা, কালো শার্টের নিচে প্রশস্ত দেহের অস্তিত্ব, সম্পূর্ণ ব্যক্তিত্বের উপর দাম্ভিকতার ছাপ স্পষ্ট। আচার চলনে পরিপাটের ছোঁয়া। লোকটা কেন শীষ বাজালো তানভীর জানে না, সেটার রেশ ধরে এক দফা প্রশ্ন ছুড়ল তানভীর, আপনি কে? এবার দৃষ্টি ঘুরালো মেহিনুরের দিকে। বড় বড় চোখ দুটোতে অনিমেষ নেত্রে তাকালো। দূর থেকে ভ্রু নাচিয়ে ছোট্ট ইশারা করলো। অর্থ হলো, আমি কে বলে দাও। শীতের শিরশির অনুভূতির মতো ঢোক গিলল মেহিনুর। চোখের চাহনি এখনো অটল। আকস্মিক ধাক্কার মতো শরীর ঝিমঝিম করছে। বক্ষস্থল শুকিয়ে খরার মতো চৌচির। উত্তর না পেয়ে মেহিনুরের দিকে তাকালো তানভীর। জোর দিয়ে উত্তেজিত গলায় বলল, কে এই লোক? এখানে বাগড়া দিচ্ছে কেন? বজ্রাহতের মতো কেঁপে উঠল মেহিনুর। ধীর গতিতে চোখ তুলে তানভীরের পানে তাকালো। ঠোঁট দুটো নাড়িয়ে ভীতু গলায় বলল, আনসারি। কথার আগাগোড়া বুঝতে পারল না তানভীর। দুই ভ্রু কুঁচকে খ্যাপাটে গলায় বলল, কিসের আনসারি? এই লোক শীষ। চেঁচাতে গিয়ে আচমকা থেমে গেল তানভীর। ভয়ঙ্কর কিছু মনে পড়ার থেমে গেল সে। চোখ দুটো তৎক্ষণাৎ বড় বড় করে মাথার পিছু ঘোরালো। দরজার দিকে অবাক দৃষ্টি রেখে কাপা গলায় বলল, মাহাতিম। তোতলানো অবস্থা দেখে বাঁকা হাসল মাহাতিম। হেলানো অবস্থা থেকে সোজা হয়ে দাঁড়ালো। গলাটা একটু ধাম্বিকতার স্টাইলে খাকারি দিয়ে সংযত গলায় বলল, তাই তো মনে হচ্ছে। বিপদের আশঙ্কায় ভীত হলো তানভীর। ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল তার। মেহরুনকে শায়েস্তা করার চিন্তা থাকলে এক বিন্দু রক্ষে নেই। তানভীরের জব্দ অবস্থাটা অগ্রাহ্য করল মাহাতিম। তার বেকুল দৃষ্টি স্রেফ মেহরুনের দিকে আবদ্ধ। দুটো স্বচ্ছ চোখের চাহনি চুপচাপ দেখছে সে। কতদিন পর চোখ দুটোর কাছে হাজির হয়েছে। একটু কাছে গিয়ে চিবুক ছোঁয়ার বাসনা বড্ড পাগল করে তুলছে। আজও প্রথম দিনের মতো নিজেকে কাঙ্গাল কাঙ্গাল লাগছে। নীরবতার ক্ষণটুকু চলতে থাকলে দ্রুত চোখ নামালো মাহাতিম। বুক ভর্তি দম নিয়ে শব্দ করে ছাড়ল। বাহ্যিক রূপটা এক লোহমায় পরিবর্তন করে তানভীরের দিকে তাকালো। গম্ভীর কণ্ঠে দাম্ভিকতার সাথে আস্তে আস্তে বলল, নোটিশ ছাড়াই বিদায় হন ব্রাদার। স্পেশাল ট্রিট পেলে বাঁচবেন না। বাক্য দুটোর ভেতর কী ছিল তানভীর জানে না। সে চোখ তুলে একবার মেহিনুরের দিকে তাকালো, এরপর তাকালো মাহাতিমের দিকে। মাহাতিম এখনও ঝাঁঝালো দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই দৃষ্টির অর্থ একটাই, শরীরের চামড়া যদি বাঁচাতে চাস শালা এক্ষুনি বের হ। তানভীর ক্ষীণ একটা ঢোক গিলে নিজেকে শান্ত রাখল। পরাস্ত সৈন্যর মতো নতশির অবস্থা পা চালিয়ে দিল। দরজার কাছাকাছি এসে বাইরে বেরোতে নেবে, তখনই মাহাতিম ঠান্ডা করে বলল, ব্রাদার একটু দাঁড়াবেন? কোমল কণ্ঠের আদেশ শুনে পা থামালো তানভীর। বুঝতে পারল না মাহাতিম কেন ডাকলো। ডানে তাকিয়ে মাহাতিমের দিকে মনোযোগ দিল সে। মাহাতিম তখন মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে। তানভীর কিছুটা ভরকে গেল, আসল ব্যাপারটা ধরতে পারল না। বোকার মতো সেও পাল্টা হাসিটা দিয়ে ফেললে বুকের হাত দুটো খুলল মাহাতিম। হাসি হাসি ঠোঁটে ওর দিকে এক পা এগিয়ে গেল। দূর থেকে সব দেখতে পেয়ে গুটিয়ে যাচ্ছে মেহিনুর। ভয়ে রীতিমতো কাঁপা কাঁপা অবস্থা। রিসোর্টের ভেতর তরুণের দৃশ্যটা এখনও ভোলেনি মেহিনুর। এই লোকের হাবভাব আজও খারাপ রূপ নিচ্ছে। তাড়াতাড়ি যদি না থামায় তাহলে গ্রামের ভেতর আরেকটা কুৎসা রটে যাবে। মেহিনুর দ্রুত শুকনো গলাটা ভিজিয়ে যেই কিছু বলতে যাবে, তখনই নীরবতাকে টুকরো টুকরো করে বিকট শব্দ হলো। নিঃশব্দ পাঠাগারে দেয়ালে দেয়ালে ভীতিকর শব্দ বেজে উঠল। প্রচণ্ড ভয়ের আক্রোশে মুখে দু হাত চাপল মেহিনুর। নিষ্প্রাণ নিষ্পলক দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। গালে মারাত্মক ঘুষি খেয়েছে তানভীর। মুখের বাপাসটা একদম অনুভূতিহীন লাগছে, যেন প্যারালাইসিস রোগীর মতো বাঁ দিকটা হারিয়ে গেছে। ব্যথায় খিঁচুনি দেওয়া চোখ দুটো খুলল সে। শক্ত চেহারাটা দেখতে পেল চোখের সামনে, যে চেহারাটা একটু আগে সম্ভব মুখে তাকিয়েছিল। এখন সেটা বিলীন। সেই মুখ, সেই চোখ, সেই হাসির পরিবর্তে নিষ্ঠুরতার মূর্তি ফুটে আছে। চোখের চাহনি মারমুখ পোষানের মতো অস্ফুল সুরে বলল,
তোর সাহস, তোর কারেন্ট দুটোই নিমিয়ে দিতাম। নামালাম না, শর্ট ডোজ দিলাম। চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। ভুলেও যদি এদিক ওদিক তাকাস, সিধা তোর কলকবজা নাড়িয়ে দেব। জাফট। সমস্ত দাপট চুরমার করে গেল তানভীর। গাল ধরে চলে যেতে সিঁড়ির শেষ দিকটায় থামল। মাথা পিছু ঘোরাতেই পিছু সেই ক্ষোভিত দৃষ্টিটা দেখতে পেল। মাহাতিম এখনও তাকিয়ে আছে। এক নজর সেদিকে তাকিয়ে থাকতেই নিরস্ত ভঙ্গিতে নিচু চাহনিতে চলে গেল তানভীর। একবারও পিছু ফিরে তাকালো না। পাঠাগারের রুদ্ধশ্বাস অবস্থা শান্ত করল মাহাতিম। মেহিনুরের পায়ের কাছে দৃষ্টি দিয়ে স্বাভাবিক সুরে বলল, চশমাটা তোলো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহিনুর। একটুও বদলায়নি, একটু খানিও না। 2 বছর আগে যেভাবে ফেলে এসেছিল আজও মানুষটা সেরকমই আছে। বিচক্ষণ মুখ, বুদ্ধিদীপ্তি চোখ, শক্তপোক্ত দেহ, উদ্যমী চেতনা, দৃঢ় প্রতিজ্ঞ স্বভাব, কিচ্ছু বদলায়নি। মাহাতিম আনসারি নিজেকে বাহ্যিক কাঠামোতে কিছুই বদল করেনি। নিজের অবিশ্বাস মন কোনোভাবেই বিশ্বাস করতে চাইছে না। আকস্মিক আগমনটা মানতে পারছে না। কোনোভাবেই বোঝাতে পারছে না এটা মাহাতিমই, তারই মাহাতিম। তারই মানুষটা বদমাইশি করে হাজির হয়েছে। প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা অগণিত সময় এই মানুষটার মন কুঠিরে তোলপাড়ে করে বেড়াতো। ফেলে আসার পরও স্বস্তি পায়নি, শান্তি পায়নি, স্থির থাকতে পারেনি মেহিনুর। 2 বছর, 2 যুগ কাঙ্গালের মতো নিঃস্ব কেটেছে। আজ কেন এসেছে? কিসের জন্য এসেছে? কে ডেকেছে ওনাকে? কিসের জন্য নিজের দাবি, ব্যক্তিত্ব নিয়ে এখানে আসলো? গেও মাটিতে পা ফেলল কেন? ভেতর থেকে অশ্রাব্য বর্ষণের অমেয় আবেগ, সবটুকু অনুভূতি দীর্ঘদিনের অবরুদ্ধ অভিমান সংবরণ করল মেহিনুর। পায়ের কাছ থেকে চশমা তুলে ভেজা চোখের দৃষ্টি দুটো মাটির দিকেই নুইয়ে রাখল। যেই আত্মগরিমার বলয় নিয়ে এতকাল শক্ত ছিল, আজও সেরূপ সংযত রয়ে পা চালালো মেহিনুর। দরজার দিকে যত নিকটবর্তী হচ্ছিল ততই বুকের হৃৎস্পন্দন অগণ্য চাপে কাঁপছিল। একবারের জন্য চোখ তুলল না মেহিনুর। দরজার কাছটায় আসতেই দম আটকে চৌকাঠ পেরোলো। নিঃশ্বাসটা বহু কষ্টে চেপে রেখে পাশ কাটিয়ে চলল। এক পলকের জন্য ডানে ফিরল না সে। ওর দিকে যেই নির্মল দৃষ্টিটা কাতরভাবে তাকিয়ে আছে, সেদিকে লক্ষ্য করল না মেহিনুর। অত্যন্ত নৃশংসভাবে অগ্রাহ্য করে চশমা নিয়ে বেরুল। সিঁড়ির ধাপে পা ফেলতেই পিছন থেকে পায়ের শব্দ শুনতে পেল। সেই শব্দ তারই পদক্ষেপের তালে তালে এগোচ্ছে। দুধারে সবুজ জংলি ঘাস, সুউচ্চ ঘাস, মাঝখানে চিলতেখানি সরু পথ। সেই পথটুকু মাঠের দিকে অগ্রসর। মেহিনুর নির্বিকার চিত্রে পা ফেলে এগোচ্ছে। কে আসছে, কেন আসছে সেদিকে বিন্দুমাত্র চিন্তা নেই। এক হাত দূরত্ব রেখে পিছু পিছু হাঁটছে মাহাতিম। পকেটে 2 হাত গুজে মনন কোঠার ছোট্ট প্রিয়কারিণীর দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টিতে মেহিনুর এখনও ছোটই। সেই আগের মতো অবুঝ, আগের মতো চুপ, আগের মতো শান্ত সুলভ, যাকে 2 হাত বাড়িয়ে বুকের মধ্যে রাখলে গুটি মেরে থাকতো। ছোট্ট ছানাটির মতো নিজেকে লুকিয়ে গুটিয়ে ফেলত। মাহাতিমের যেই উষ্ণত্বের ভেতর সবটুকু সত্তা ঢেকে নিত, আজ সেই মেহিনুর মুখ ফিরিয়ে হাঁটছে। মাহাতিম শ্রান্ত ভঙ্গিতে হাঁটতে হাঁটতেই অবসন্ন কণ্ঠে বলল, শাড়ি পরা ভালো হয়নি, নিচে পেডিকোট দেখা যাচ্ছে। সলজ্জ ভঙ্গিতে গুটিয়ে গেল মেহিনুর। ঠিকই দেখতে পেল পায়ের কাছে পেটিকোট দেখা যাচ্ছে। পিছু আগত ব্যক্তিটা অন্য কেউ হলে মোক্ষম জবাব দিত, কিন্তু আজ ওই সাহস নেই। জবাব তো দূরে থাক, তার দিকে তাকানোর হিম্মতটুকু মিইয়ে গেছে। মেহিনুর বিচলিত না হয়ে দূরবর্তী মাঠের দিকে তাকালো। আপাত ব্যাপারটা উপেক্ষা করে দ্রুত পা চালাতে থাকলো। আর দেরি নয়। সে নিশ্চিত পিছু আগত ব্যক্তি শূন্য দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। প্রতিটি পলকে পলকে খুঁটিয়ে দেখছে। মেহিনুর ব্যস্ত পায়ে ছুটতে নিলে পেছন থেকে চড়া গলায় বলল, মেহিনুর। তড়াক করে দাঁড়িয়ে পড়ল মেহিনুর। মুখ ঘুরিয়ে তাকালো না, থম মেরে শক্ত হয়ে রইল। চশমাটা ডান হাতের মুঠোয় কাঁপতে লাগলো। এই আকস্মিক ভয় কোত্থেকে এলো? ভয় তো ছিল না, সে তো ভয় পায় না। এতদিন কোনো প্রকার ভয় পায়নি সে। রাতের অন্ধকারে প্রচুর সাহস নিয়ে ঘোরাঘুরি করে।
মেহিনুর কাঁচুমাচু ভঙ্গিতে ঢোক গিলতে থাকলো। দু চোখ বন্ধ করে খিঁচি মেরে রইল। কানে স্পষ্ট শুনতে পাচ্ছে, একদম ঠিক শুনতে পাচ্ছে, পেছন থেকে খসখস শব্দে এগোচ্ছে। সেই পরিচিত পথজোড়া খুব কাছে চলে আসছে। একটা ছুট দেবে, দৌড়ে পালাবে। কেমন কেমন লাগছে। চাপা শিহরণ, চঞ্চল নিঃশ্বাস, লজ্জালু অনুভূতি, একটু অভিমান, খানিকটা রাগ, কিছুটা জেদ। এই কেমন অবস্থা? নিজের সন্ধিটুকু চেপে রাখতে পিঠে হাত পড়ল। রুদ্রে রুদ্রে প্রতিটি সূক্ষ্মগ্রারে কাছে শিউরে উঠল মেহিনুর। অনুভব করল পিঠ থেকে সমান্তরাল চুলগুলো বামে ঠেলে দিচ্ছে, খুব নরমভাবে ঘাড়ের কাছে কি যেন করল। আবার সেই ঠেলে দেওয়া চুলগুলো পিঠ ছড়িয়ে দিল। চুলের যেদিকটায় ফুল গুজেছিল সেদিকটা শুকনো কিছুর আভাস পেল। তখনই ফিস ফিস সুরে নমন কণ্ঠে বলে উঠল, চোখ দুটো খোলো। পেছন থেকে সমস্ত ভার সরে যেতে চোখ খুলল মেহিনুর। সাথে সাথে মাথা নুয়ে গলার দিকে তাকালো। সাদা ছোট্ট পাথরের চেইনটা দেখতে পেল সে। চেইন পরানোর মর্মটা ধরতে পারল না মেহিনুর। চেইন পরিয়ে কি বোঝাতে চাচ্ছে? সব কিছু ভুলে যেতে বলছে? এতই সহজ, এতটাই সহজ। মেহিনুর কিছু বলল না। নিস্পৃহ ভঙ্গিতে পা বাড়িয়ে মাঠের কাছে গেল, যেখানটায় লাকি মজুমদার বসেছিল। সেখানকায় গিয়ে পৌঁছালো। ডান হাত বাড়িয়ে মুঠো খুলতেই প্রসন্ন গলায় বলল, ম্যাম, আপনার চশমা। আমাকে মাফ করবেন, হাত থেকে একটু পড়ে গিয়েছিল, কিন্তু ভাঙিনি। লাকি মজুমদারের গোল গোল দৃষ্টি অন্যদিকে। মেহিনুরকে উপেক্ষা করে পাশে চলে গেছে। বিষয়টা বুঝতে পেরে ক্ষুব্ধ হলো মেহিনুর। ঠিকই মাহাতিমকে ইশারা করে প্রশ্ন করল সে, তোমার পাশে এই লোককে? মেহিনুর দ্বিধায় দৃষ্টিতে পাশে দিকে তাকালো। অমনি দৃষ্টি ফিরিয়ে একগাল হাসি দিল। মনে মনে যোগ্য উত্তর রেডি করে স্বাভাবিক গলায় বলল, কেউ না, আমি চিনি না। আমি আসি ম্যাম, আমার জন্য আশীর্বাদ করবেন। কৃষ্ণচূড়া গাছটার কাছে চলে গেল মেহিনুর। সেখান থেকে ব্যাগ তুলে যাওয়ার রাস্তা ধরল। ভিড় ঠেলে পা চালিয়ে হনহন করে যেতে লাগলো। সাবার দিকে খেয়াল করল না, সুরাইয়ার দিকে চোখ দিল না, কারো প্রতি ভ্রুক্ষেপ করল না। মেহিনুরের চলন ভঙ্গি দেখে দূর থেকে হাঁক দিল সাবা। গান বাজনার ভেতর গলা উঁচিয়ে ডাকলো, মেহিনুর, এই মেহিনুর, তুই কোথায় যাচ্ছিস? এই পাগল। প্রচণ্ড সাউন্ডে গান বাজছে। স্টেজের কাছে হই হুল্লোড় করে নাচানাচি। তুমুল উত্তেজনার ভেতর পরিবেশ গরম। সুরাইয়া স্টেজ ছেড়ে নাচে মত্ত। মেহিনুর কাউকে পরোয়া না করে সোজা গেটের বাইরে চলে এলো। অটোর জন্য ডানে বাঁয়ে তাকাতেই পিছন থেকে মৃদু গলা ভেসে আসলো, কেন পালাচ্ছ? দাঁড়াও। তোয়াক্কা করল না মেহিনুর। রাগে ক্ষোভে চূর্ণ হয়ে পিছু তাকালো সে। দুপাটি দাঁত শক্ত করে ঠোঁট কুঁচকে ফেলল। দুই হাত মুঠো করে ক্ষুদ্র চোখে তাকালো। অস্বাভাবিক নিঃশ্বাসগুলো উথালভাবে টানছে। প্রচণ্ড ক্রোধে অস্থির হয়ে কেঁদে ফেলেছে মেহিনুর। অশ্রু ভারাক্রান্ত চোখ দুটো নীরবে গাল ভিজাতে লাগলো। মাহাতিম হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু করা বা বোঝার পূর্বেই অপ্রত্যাশিত কাণ্ডটা হলো। গলার কাছে ডান হাতটা আনলো মেহিনুর। চেইনটা ডান হাতে মুষ্টিবদ্ধ করতে জোরে এক টান মারল। ওই সামান্য দৃশ্যটুকু মাহাতিম বিশ্বাস করতে পারল না। তার দু চোখ কি ভুল দেখছে? তার মেহিনুর এই কাজ করেছে? মেহিনুর মুঠো করা হাতটা সামনে বাড়িয়ে দিল। মুঠোটা আলগা করতে ছিঁড়ে আসা চেইনটা অযত্নের মতো মাটিতে পড়ে গেল। জীবনের চরম আশ্চর্য নিয়ে মাহাতিম আজ মোড়। তার বিবেক, তার বুদ্ধি, তার সবটুকু চেতনা আজ গুলিয়ে গেছে। অবাক হয়ে লালচে ঠোঁট দুটো ফাঁক হয়ে গেছে। তার নিশ্চল কাতর দৃষ্টির মাঝে মেহিনুরের ক্রুদ্ধাগ্রণী মুখ। পায়ে পায়ে পিছিয়ে মেহিনুর পিছিয়ে সম্পূর্ণ ঘুরে গেল সে। কিছুটা পথ এগিয়ে একটা চলন্ত অটো থামল। পথের ধারে ভাঙা কাচের মতো কাকে ভাঙচুর করলো। পরোয়া করল না মেহিনুর। শা শা করে অটোর জানে যাত্রা ধরল সে। বুক ভরা নিঃশ্বাস ছেড়ে নিচু তাকালো মাহাতিম। হাঁটু গেড়ে নিচু ঝুঁকতেই ছেঁড়া চেইনটা হাতে তুলল। বা হাতের তোলায় নিয়ে ডান হাতে দিয়ে ঝিনুকের মতো ঢাকলো। বুক চাপা নিঃশ্বাস ছেড়ে আস্তে আস্তে বলল, আমার ঘুমন্ত বাঘিনী, রাগটা কমিয়ে দাও। তোমাকে আদর করার জন্য ছুটে এসেছি। একবার আমার দিকে তাকাও। তোমাকে সবটুকু সত্য বলতে প্রস্তুত।
নিঃশ্বাসটা এখনো উথাল, স্বাভাবিক হয়নি একটুও। জোরে জোরে নিঃশ্বাস নিতে ঢোক গেল মেহিনুর। মাথা পিছু ঘুরালো সে। অটোর ছোট্ট চারকোনা হল দিয়ে পেছনের অবস্থা দেখছে। না, মাহাতিম আসেনি। ওর গাড়িও দেখা যাচ্ছে না। চলন্ত অটোর জন্য চোখে মুখে বাতাস লাগছে। কপালের কাছে এলোপাথারি চুল ছুটছে। শরীরের ভেতর চলছে তুমুল দাঙ্গা। শিরায় শিরায় ছুটছে রক্তের স্রোত। মেহিনুর শান্ত হতে পারছে না, একদম শান্ত হতে পারছে না। চোখ বন্ধ করলে একটু আগের ঘটনাটা মনে পড়ছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, সত্যি সত্যি মাহাতিম এসেছে। 2 বছরের গণ্ডি পেরিয়ে হঠাৎ আগমনটা একেবারেই অপ্রত্যাশিত। কেন এসেছে? আজ কেন আসলো? আজ কি কোনো বিশেষ দিন? এতদিন কেন আসেনি? হাত দুটো কোলের উপর মুষ্টিবদ্ধ করলো, মাথাটা সামনে ঘুরিয়ে আরেকবার ঢোক গিল সে। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে হঠাৎ বিকট শব্দে হর্ন বেজে উঠল। শব্দের তীব্রতায় পলকের ভেতর চমকে উঠল মেহিনুর। দু চোখের পাতা খুলতেই লজ্জাবতী পাতার মতো তৎক্ষণাৎ মনটা কুঁকড়ে গেল। বুকটা ঢিপ ঢিপ করে কাঁপছে। হৃদযন্ত্রটা বেসামাল গতিতে ছুটছে। বুকে প্রচণ্ড ভয় নিয়ে আস্তে আস্তে পিছিয়ে তাকালো মেহিনুর। ঠিক একইভাবে ছোট্ট হলের বাইরের দৃষ্টি ফেলালো সে। মনে মনে শুধু একটাই আকুতি জানালো, এটা মাহাতিম না হোক, অন্তত সে না হোক। পাক্কা কয়েক সেকেন্ড নীরব রইল মেহিনুর। ঢোক গিলতে গিলতে ভয় মেশানো দৃষ্টিতে দেখল হর্নটা বাজাচ্ছে বালুবাহী ট্রাক। বিশাল ট্রাকটা ফাঁক পাওয়ার জন্য হর্ন বাজিয়ে যাচ্ছে। দৃশ্যটা দেখে মুহূর্তের ভিতর অদ্ভুত স্বস্তির চোখ দুটো বন্ধ করলো মেহিনুর। চাপা নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে মাথাটা সামনে ঘোরাতে লাগলো। নিজেকে স্থির করে অটোওয়ালাকে বলল, কাকা, পেছনে একটা ট্রাক আসছে, ওটাকে একটু যেতে দিন। আপনি একটু ডানে চাপুন, আগে ট্রাকটা চলে যাক। আচ্ছা, খাড়াও, দেখতেছি, সম্মতি জানালো অটোওয়ালা। হ্যাঁ সূচকে মাথা নাড়িয়ে বাঁদিকে জায়গা ছাড়ল সে। পেছনের ট্রাকটা সুযোগ পেয়ে সুন্দর মতো স্পিড বাড়িয়ে ছুটল। বাঁ পাশে যখন স্পিডের সাথে ট্রাকটা সাই সাই করে এগোচ্ছিল, তখন বাতাসের ঝাপটায় এলোমেলো চুলগুলো বড্ড বিব্রত করলো মেহিনুরকে। মেহিনুর ডান হাতে চুলগুলো ঠিক করতেই কী ভেবে বায়ে তাকালো। তখনই সমস্ত শরীর কাটা দিয়ে উঠল তার। শিরশির অনুভূতিটা আবার শিহরণ জাগিয়ে তুলল। দেহের প্রতিটি রুদ্রে রুদ্রে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। চোখ দুটো যেন কটর থেকে বাহিরে আসার উপক্রম। বড় বড় চাহনিতে নিষ্পলক হলো মেহিনুর। কোমল গোলাপি ঠোঁট দুটো অজান্তেই ফাঁক হতে লাগলো। শির দ্বারা বেয়ে ছুটে চলল অবাধ শীতল হাওয়া। বুক ফুলে অদম্য নিঃশ্বাসগুলো নিতেই বিবর্ণ হলো মুখ। ট্রাকটার পেছনে সুপরিচিত জিপটা দাপটের সাথে চলছে। স্টিয়ারিং শক্ত দুটো হাত দক্ষতার সাথে ঘুরছে। বুদ্ধিদীপ্ত চোখ দুটো আজও ধারালো, চোখে কালো চশমা আটা। বাতাসের জন্য উড়ন্ত চুল কপালে ছুঁয়ে যাচ্ছে। সৌম্যভাবে সুদর্শন মুখটা ব্যক্তিত্বের সাথে ফুটে উঠেছে। অটোর স্পিডের সাথে সমানতালে চলার জন্য জিপটা যেন হিংস্র। বায়ের দৃষ্টি রেখে কাজলপূর্ণ চোখ দুটো কেবল জিপের ব্যক্তিকে দেখছে, যাকে দেখলে মনের ভেতরটা টকবক টকবক করে ওঠে। উথাল পাথাল ঝড়ের মতো অস্থির লাগে। অশান্ত অনুভূতিতে নিজেকে বেহায়ার মতো বোধ হয়। সেই মুখটা এখন কাছাকাছি, যেন হাত বাড়ালেই তাকে ছোঁয়া যাবে, ধরা যাবে, নাগাল পাওয়ার সম্ভব। মনে মনে প্রচণ্ড বিহ্বল হচ্ছে মেহিনুর। ভেতরকার সুপ্ত অবস্থাটা উৎকণ্ঠায় জীর্ণ। জ্বলন্ত জিপের ব্যক্তিটা এবার ডান দিকে তাকালো। গম্ভীর তুল্য মুখটা মেহিনুরের দিকে স্থির। স্টিয়ারিংয়ের হাত দুটো তখনও চলছে। বাতাসের শো শো দমকা হাওয়া উচাটন হয়ে গেছে। কালো চশমার আড়ালে বেকুল চক্ষু দুটো মেহিনুরের দিকে নিবদ্ধ। সে যে ড্রাইভে আছে, আপাতত সেদিকে হুঁশ জ্ঞান ক্ষীণ। মেহিনুর বাকশূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতেই নিচের ঠোঁটটা কামড়ালো। অমন চাহনি দেখে কিছুটা কুষ্ঠার সাথে চোখ নামাতে বাধ্য হলো। আঁচলের প্রান্তে অনবরত খুঁট পাকাতে থাকলো। অস্বস্তিকর অনুভূতিতে গুটিয়ে গেল সে। আর চোখে উপলব্ধি করল, এখনও স্টিয়ারিং ধরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? সেদিনের কথা কি ভুলে গেছে? মাহাদির মৃত্যুর পরোক্ষ অপমান কি স্মরণ নেই? চলে আসার পর এতদিনও খোঁজ নেয়নি, ভুল করেও ফোন দেয়নি, জিজ্ঞেস করেনি মেহিনুর তুমি কেমন আছো, আমাকে একা ফেলে সুখে আছো? নিশ্চয়ই তুমি ভালো নেই। আমাকে কি মনে পড়ে না? কিচ্ছু বলেনি মাহাতি।
না ফোন, না যোগাযোগ, না কল, না খোঁজ, কিন্তু কিছুই নেয়নি। অটোতে যাত্রী ছিল না। রিজার্ভ করা অটোর ভেতর একাকী মেহিনুর দাঁত কিরমির করছিল। কোলের দিকে দৃষ্টি রেখে দুপাটি দাঁত শক্ত করে ফেলল। যেতটুকু মনোবল প্রাণপণে শিকড়ের মতো আটকে ছিল সেতটুকু চোতল কাচের মতো চুরচুর করে গড়িয়ে গেল। ছিটকে আসা কান্নায় কেঁদে ফেলল মেহিনুর। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে জেদটুকু মনের কুঠিরে অপূর্ণ করে রেখেছিল সেতটুকু জেদ অভিমান হয়ে দুচোখ বেয়ে পড়ল। কোলের উপর হাতের চামড়ার টপটপ করে ঝরল। পরাস্ত সৈন্যের মতো সবটুকু সততা ভেঙে গেল। ঠোঁট কামড়ে অবাধ আখণ্ড কান্নাটা নিজের মধ্যেই গুটাতে চাইল, যেন একটুখানি শব্দ বাইরে না যাক, কারো কানে না পৌঁছাক। ব্যক্তিগত আঘাত, পুরানো ক্ষতটা একান্তই নিজের কাছে থাকুক, দলা পাকিয়ে গুটি পাকিয়ে চেপে নিজের মধ্যেই থাকুক। মেহেরুর শুধু বুঝতে পারল তার কোলের আঁচলটুকু ভিজে যাচ্ছে, কোনো অজানা ব্যথায় যন্ত্রণা হচ্ছে, অদ্ভুত জ্বালায় তার অব্যক্ত ক্ষুদ্র মনটা কষ্ট পাচ্ছে। মেহিনুর কতক্ষণ ওভাবে ছিল জানা নেই। যখন একটু শান্ত হলো, চোখ দুটো আঁচলে মুছল, নিজেকে একটু ধাতস্থ করলো, তখন আবার বায়ে তাকালো সে। ভেজা ভেজা চোখ দিয়ে তাকাতেই বুকটা ধক করে উঠল। জিভটা আর পাশে নেই। কোথায় গেল? মেহিনুর পাগলের মতো ডানে বামে তাকালো। পিছনে কিছু দূর দৃষ্টি বুলালো, কিন্তু গাড়িটা নেই। বাঁ হাতের তলমূলে চোখটা মুছতে ঠিকই, কিন্তু অশ্রুধারা বন্ধ হয়নি। মেহিনুর বুঝতেও পারল না তাকে কাঁদতে দেখে স্টিয়ারিংটা হাত দুটো কবেই থমকে গেছে। সে জিপ আর সামনে এগোয়নি। বাড়ি ফিরতে সবার আগে কলপারে ঢুকলো মেহিনুর। চাপ কলে পানি চেপে মুখ হাত ধুলো। উঠোনের তারে নেড়ে দেওয়া গামছা দিয়ে ডলে ডলে মুখ মুছল। কান্নার শেষ পানিটুকু লুকানোর অভ্যর্থ চেষ্টা। বুক ভর্তি তাজা নিঃশ্বাস টেনে বাড়ির দিকে এগোলো। চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকতে মুখোমুখি হলো সুজলার। আঙ্গিনায় বসে চোখে চশমা এঁটে হিসাব দেখছেন তিনি। মেহিনুরের হঠাৎ আগমন দেখে কপালে ভাঁজ ফেলে তাকালেন। হিসাবের খাতাটা চৌকিতে রেখে প্রশ্ন করে বললেন, তোদের না 4টার দিকে অনুষ্ঠান শেষ? এখন কয়টা বাজে? প্রশ্নটা ছুঁড়ে চশমার চোখ দুটো দেয়ালে নিক্ষেপ করলেন। টিকটিক করে চলমান ঘড়িতে দুপুর 2টো বাজে। সময়ের নিকেশটা দেখে নিয়ে ফের প্রশ্ন ছুড়লেন, এই মেহিনুর, কোনো ভনিতে না করে সোজাসুজি উত্তর দিবি। তুই ওদের ফেলে এখন কেন এলি? কোনো গণ্ডগোল হয়েছে নাকি ওখানে কোনো সমস্যা? কী কারণে একা এলি? সুজলের বাজখাই কণ্ঠে রান্নাঘর থেকে ছুটে শেফালি এলো। দ্রুত পায়ে এগিয়ে আসতে, কি হইল ভাবি? কার লগে কথা কন? বলে চট করে থামল। দুই চোখে প্রশ্ন ফুটিয়ে তাজ্জব গলায় বলল, ওই সেরি, তুই এনেকে সাবা সুরাইয়া কই? দুদফা প্রশ্নের মুখে ঢোক গিলল মেহিনুর। কি উত্তর দিবে? কি বললে ঠিক হবে? সুজলা এখনও চড়া দৃষ্টিতে মেহিনুরের দিকে তাকিয়ে আছে। এবার যেন সুজলা কিছু একটা বুঝলো, আনমনে কিছু একটা আঁচ করতে পারল। চশমার 2 ডাঁট ধরে চোখ থেকে চশমা খুলে ফেলল। দাঁত দুটো বন্ধ করতে করতে বসা থেকে উঠলেন। নিরুত্তর মেহিনুরের দিকে ধীরপায়ে এগিয়ে মেহিনুরের আস্তে করে শুধালেন, তুই কি কেঁদেছিস? চমক ভাঙ্গার মতো চোখ তুলল মেহিনুর। বড়মার দিকে ভীত চোখে তাকালো সে। বড়মা কিভাবে টের পেল? চোখ কি এখনো ফোলা? ভীষণ ফুলে আছে? কান্নার কোনো ছাপ চেহারায় লেগে আছে? বড়মার চশমাহীন চাহনি দেখে অপ্রস্তুত হলো মেহিনুর। কোনো যোগ্য জবাব খুঁজে না পেয়ে আমতা আমতা করে বলল, বাইরে প্রচুর গরম বড়মা, এর মধ্যে অনুষ্ঠানের যেই হাউকাও আমি একদম সহ্য করতে পারিনি, একটু ভালো লাগেনি। আমি বুবুদের রেখে একাই চলে এসেছি। ওখানে কিছু হয়নি বড়মা, আমি একটু ঘরে যাই, শাড়ি পাল্টাবো, খুব গরম লাগছে। তড়িঘড়ি করে উত্তর ছুঁড়ে দোতলার দিকে ছুটল। সিঁড়িতে ধপধাপ পা ফেলে তাড়াতাড়ি উঠল মেহিনুর। আঙ্গিনায় দাঁড়িয়ে থাকা নীরব সুজলা দোতলার দিকে তাকিয়ে থাকলে পাশ থেকে শেফালি বলল, ঠাড়া মিশা কথা ভাবি, অয় কান্দিছে, ওর চোখ লাল, কাজল লেপটে গেছে। কি কি নিয়া কান্দিল ভাবি? সকাল সকাল ভালা মাইয়াডা গেল, আর অহন কান্দিয়া বাড়িতে আসিল। দোতলা থেকে মুখ সরালেন সুজলা। শেফালির দিকে দৃষ্টি রেখে শান্ত মুখে বললেন, ও কিসের জন্য কাঁদে জানো না? ভালো মানুষ যেহেতু কাঁদতে কাঁদতে ঢুকেছে, তাহলে নিশ্চয়ই স্বাভাবিক কিছু হয়নি। চুলায় আতপোয়া পোলাও চাল চড়াও। টুনির মাকে বলো লাল মুরগিটা জবাই করে কুটতে, আমি 1 সের দুধ ধুয়ে আনি। কথাগুলো বলার সময় তারা দেখালেন তিনি। সেকেন্ডের ভেতর কী হলো বুঝতে পারেনি শেফালি। হঠাৎ এত তড়িঘড়ি কিসের জন্য এত আয়োজন?
একরাশ প্রশ্ন নিয়ে খচখচ করছে সে। সুজলা যখন তাড়াহুড়া ভঙ্গিতে ঘড়ি দেখতে ব্যস্ত, তখন পেছন থেকে উজুবক গলায় শেফালি প্রশ্ন করল, ও ভাবি, চাল চোরামো কেন? বাড়িতে কি কুটুম আসিব? শেফালির প্রশ্ন শুনে মুখ ঘুরালেন সুজলা। এক প্রস্থ হাসি দিয়ে দোতলার দিকে মুখ ফেরালেন। শূন্য বারান্দার দিকে এক পলক দৃষ্টি দিয়ে নিরুত্তর মুখে কাজে গেলেন। কিছু জিনিস পরিস্থিতির উপর ছেড়ে দিলেন তিনি। শেফালি যেন নিজ থেকে বুঝে শুনে কাজটা করুক। শেফালি অবুঝ ব্যক্তির মতো একবার সুজলার যাওয়ার দেখলো, আরেকবার চোখ ঘুরিয়ে দোতলার দিকে তাকালো। মেহিনুরের রুমটা দরজা বন্ধ। সেই বন্ধ দরজার পানে দৃষ্টি দিতে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মুরগি জবার করার হেতু খুঁজে পাচ্ছে না শেফালি। বাড়িতে মেহমান বা আত্মীয় না এলে রান্নার ধুম ওঠে না। দুধ দোয়ানো কর্ম অবেলায় খাটে না। তাছাড়া ভাবি দোতলায় তাকালো। চিন্তার সূত্রটা বাড়াতে বাড়াতে থমকে গেল শেফালি। আকস্মাৎ দোতলার দিকে তাকালো। বিস্ময় দৃষ্টিতে তাকাতেই বিড়বিড় করে বলল, ও আল্লাহ, কত কাম বাকি, তাড়াতাড়ি করণ লাগবো। ও টুনির মা, কোন হানে আসো? ভারী বাতাস, আকাশের অবস্থা করুণ। প্রকৃতির চেহারা এক লহমায় বদলে গেছে। মধ্য গগনের সূর্যটা মেঘের আড়ালে গ্রাস হয়েছে। চিলতে ফোটা আলো নেই, সূর্যের দেখা নেই, চতুর্দিকে অন্ধকার। আকাশটা কালো মেঘে শোয়ার। বাতাসের চটপাট তীব্র। গাছের ডালপালাগুলো ভীষণভাবে নড়ছে। একটা ভুতুড়ে শব্দ প্রকৃতির বাজে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। মেঘে মেঘে স্লোফিঙ্গ হয়ে গর্জন সুরে ডাকছে। গুরুম গুরুম আওয়াজের প্রকৃতি অবস্থা চঞ্চল। মেদিনীর বুকের ঠান্ডা হাওয়ার ঢোল নেমেছে। এই তো বুঝি বৃষ্টি নামার সংকেত বেজেছে। বাতাসটা শীতল, কেমন যেন ভিজে ভিজে। গায়ে লাগলে পশম দাঁড়িয়ে যায়। শীত শীত অনুভূতি হয়। জানালার কপাট দুটো ঠাস ঠাস করে শব্দ করছে। চোখে মুখে ঠান্ডা বাতাসে লেগে চোখ খুলল মেহিনুর। কানে শুনতে পেল জানালার শব্দধ্বনি। তন্দ্রার রেশটা কাটিয়ে উঠতেই তাড়াতাড়ি শোয়া থেকে উঠল। ঝিরিঝিরি বৃষ্টিটা জানালা দিয়ে ঢুকছে। দুহাত বাড়িয়ে কাঠের কপাট দুটো আটকে দিল সে। সবটুকু আলো জানালার জন্য হারিয়ে গেল। রুমটা এখন অন্ধকার। দরজাটাও বুঝি বন্ধ। ঘুম ঘুম চোখ দুটো তখনও নিভু নিভু করছে। আর একটু ঘুমানোর জন্য উষ্ণতাটুকু খুঁজছে। ছোট্ট একটা হাই তুলে ভালো করে তাকালো। বিছানা থেকে নেমে সুইচ টিপ দিল। ফ্যানের দিকে তাকাতেই বুঝলো কারেন্ট নেই। রেডিয়াম ডায়ালের ঘড়িতে বিকেল 5টা বাজছে। টেবিলের ড্রয়ার টেনে মোমবাতি জ্বালালো মেহিনুর। সেটা টেবিলের উপর রাখতেই নিজের দিকে দৃষ্টি গেল। শাড়িটা এখনও খুলেনি সে। ক্লান্ত হয়ে ফেরার পর ওভাবেই ঘুমিয়ে পড়েছে। নিজের বেশভূষা পাল্টে সালোয়ার কামিজ পরল। সেই ভূষণেই দরজা খুলে বাইরে পা দিল। বারান্দা পেরিয়ে যেতেই সাবার রুম থেকে পড়ার শব্দ, এরপর সুরেয়ার রুম থেকে বেসুরে গানের আবৃত্তি শুনতে পেল। পরপর দুটো রুম নিঃশব্দে পেরিয়ে সিঁড়ি দিয়ে নামলো। নিচে সবসময়ের মতো কাউকে না দেখে স্বস্তি পেল মেহিনুর। তার মানে ওই ব্যক্তি বাড়ি আসেনি। এক বুক নিঃশ্বাস ছেড়ে চায়ের জন্য রান্নাঘরে গেল। একটা হারিকেন ধরিয়ে চায়ের পানি বসালো। তাক থেকে চা পাতা কৌটা খুঁজতেই হঠাৎ হারিকেনের আলোটা তীর তীর করে কমতে লাগলো। দুহাত উঁচিয়ে কৌটা পাড়াতেই থেমে গেল মেহিনুর। ব্যাপারটা লক্ষ্য করতে কপাল কুঁচকে অবাক হলো। কি ব্যাপার, হারিকেনের তেল ফুরালো নাকি? আলো কমে যাচ্ছে কেন? কৌটা পাড়া দিতেই হাত থামলো মেহিনুরের। সম্পূর্ণ পিছু ঘুরে তাকাতে শিউরে যেন নিঃশ্বাস আটকে এলো। দম বন্ধ করা অবস্থা মতো বিস্মিত হলো মেহিনুর। চুলার কাছে দাঁড়িয়ে আছে মাহাতিম। 2 আঙ্গুল ধরে আছে হারিকেনের স্ক্রুটা। আরেক প্যাচ ঘুরালেই পলতেটা নিভে যাবে। রান্নাঘরটা অন্ধকারে ডুবতে দেরি নেই। কেন ভয় পাচ্ছে? এতদিনের শক্ত মূর্তিটা কোথায় গেল? কেন এই মানুষটার সামনে আসলে বুক শুকিয়ে যায়, প্রচণ্ড অস্থির লাগে, মাথা ঝিমঝিম করে, কান দুটো আগুনের মতো উত্তপ্ত হয় কেন? হারিকেনের স্ক্রু ধরে গম্ভীর মুখটা কাটকাট গলায় বলল, আমাকে দেখে পালাচ্ছ কেন? গভীর করে ঢোক গিলল মেহিনুর। ভয়টুকু ভেতরে পড়ে ঠেলে ঠুলে বলল, আমি পালাইনি। উত্তরটা ছেড়ার পর পিনপতন নীরবতা। ফুটন্ত পানির টকবক আওয়াজ ছাড়া দ্বিতীয় শব্দ নেই। ক্ষুরদারা দৃষ্টিতে তাকিয়ে আছে মাহাতিম। ওই চোখ, ওই চাহনি, ওই দৃষ্টির মাঝে অদ্ভুত কিছু লুকিয়ে আছে। মেহিনুর ওই নয়ন জোড়ায় চক্ষু স্থির রেখে হালকা গলায় বলল,
কিছুটা নরম কিছুটা ক্ষুণ্ণ হয়ে শুধালো, কেন এলেন? আজ এতদিন পর কেন? এই এতিমের মুখ দেখতে কেন এলেন? আমি তো কোনোদিন আপনার দয়া ভিক্ষা চাইনি, বলিনি আমার খোঁজ করুন। ভুলেই তো গিয়েছিলেন, তবে আজ স্মরণ কেন? আজীবন ভুলেই থাকতেন, কারো তো ক্ষতি হতো না। দু আঙ্গুলে এক কঠিন মোচড় মারল, সাথে সাথে হারিকেন নিভে শেষ। সবটুকু আলো নিঃশেষ করে অন্ধকার করল মাহাতিম। এবার তাকাবের সাথে ওই ক্ষোভিত দৃষ্টির কাছে মিয়ে গেল মেহিনুর। ভেতরে ভেতরে কুণ্ঠার সাথে কুকরাতে লাগল সে। ভয় মেশানো শঙ্কায় বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতে পা চালালো মাহাতিম। তার দৃষ্টি স্রেফ সামনের দিকে। পায়ে পায়ে এগিয়ে যেতেই দূরত্ব ঘোচালো সে। ভীতু ভীতু মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। ভীতু মুখটা বুকের সাথে থুতনি মিলিয়ে আছে। মাহাতিমের দিকে তাকানোর সাহসটুকু নেই। নিজের হাত দুটো উপরে তুলল মাহাতিম। আলতো করে নত মুখটা দু হাতে ধরল সে। নিজের সান্নিধ্যের কাছে আনার জন্য উপরে তুলল মুখটা। সেই অবুঝ চুপচাপ অমিশুক মেয়েটা ছলছল নেত্রে তাকালো, যার দু চোখ ভরা ছল বলানো অস্ত্র। সামান্য একটু টোকা পেলে শিশির ফোঁটার মতো গড়িয়ে পড়বে। আজও সেই তীক্ষ্ণ সৌডল নাকটা টকটকে লাল হয়ে আছে। রক্ত জবার এক ফোঁটার রং বুঝি নাকের ডগায় লেগেছে। সুক্রান্তির ভ্রু দুটো কাদো কাদো ছাঁচে কুঞ্চিত। সুচারু ঠোঁট দুটো খিচুনি দেওয়া। বহুক্ষণ যাবৎ নিখুঁত মুখটা তৃপ্তি নিয়ে দেখল মাহাতিম। চুলের হলদে শিখায় কাদো কাদো মুখটা নীরব দেখল সে। কোনো কথা নেই, কোনো বার্তা নেই, কোনো ভাব নেই, কোনো ভঙ্গি নেই, শুধু স্থির নেত্রে চেয়ে থাকলো। যে চোখ দুটো বুকের ভেতর দহনের দামামা বাজিয়ে দেয়, সেই চোখ দুটো আজ অশ্রু ছেড়ে দিল। নাক ফুলিয়ে ছোট্ট শিশুর মতোই ঠোঁট কুঁচকে ফুপিয়ে উঠল। উদ্বেলিত রোদনটা ঠেকানোর জন্যই হোক বা আকস্মিক ধাক্কাটা সামলানোর জন্য, মাহাতিম ওর গাল দুটো শক্ত করে ধরে আলতো সুরে বলল, ফেলে তো তুমি গিয়েছো, আমি তো সেদিনই বাধা দেইনি। একটা মানুষ কি পরিমাণে ধাক্কা খেলে তোমার যাওয়াটা মেনে নিতে পারে? একবার ভেবেছ? বলো না। সামান্য একটু ইস্যু নিয়ে আমাকে ফেলে গেলে কেন? আমার কি দোষ ছিল? কি ক্ষতি করেছি আমি? আমি তোমার কাছে নিজের ভুলটুকু স্বীকার করতে পারলাম না। তুমি আমাকে সে সুযোগই দিলে না। এমনভাবে ফেলে গেলে, আমাকে নিঃশেষ করে দিলে। কি ক্ষতি করেছি বলো? সবার কাছে আমাকে কেন দোষী সাব্যস্ত করলে মেহিনুর? আমাদের সম্পর্কটা কেন এমন করলে? ছোট্ট একটা ভুল বোঝাবুঝির কেন এত বড় হয়ে দাঁড়ালো? তোমার প্রতি কোনোদিন অন্যায় ভাবনা আনেনি মেহিনুর, তার সাক্ষী তুমি নিজেই আছো। কোনোদিন ভাবতেও পারবো না তুমি খারাপভাবে থাকো। সেদিন মায়ের সাথে কি বলেছি না বলেছি সেগুলো বিবেকের বুদ্ধি খাটিয়ে বলিনি। আমার অস্থির মনটা সেদিন খুব খারাপ ছিল। আমার তো একটা মাই আছে, মন খারাপের কথা কার কাছে বলবো? সেদিন কিচ্ছু ভেবে বলিনি, আমি কিচ্ছু ভেবে বলিনি, তবুও ভুল বুঝলে। আমি পাগল মেহিনুর, আমার তো মাথা ঠিক ছিল না। সব সময় আমাকে ভালো দেখো, সুস্থ দেখো, আমি কি আসলে ভালো থাকি? ও মেহিনুর, কান্না থামাও না, চোখ দুটো খুলো, একটু তাকাও, তোমাকে সব বলার জন্যই তো এসেছি। চোখের কপাট শক্ত করে বোঝা, সেই বোঝা চোখের পাপড়ি চুয়ে নীরব অশ্রু ঝরছে। দমকে দমকে হিচকি তুলে মেহিনুর কাঁপছে। নিচের অধরটা উষ্ট দিয়ে চাপতে চোখ খুলল মেহিনুর। লাল বর্ণের চক্ষু দুটো মাহাতিমের দিকে ছুড়ল। ব্যথিত হরিণের মতো তাকিয়ে থেকে ফুপাতে ফুপাতে বলল, তাই বলে 2 বছর? 2 বছর খতম করে এলেন? আমার জন্য একটা দিনও ফুরসত ছিল না? এত অবহেলা কি করে সহ্য করি বলুন? আমি তো প্রতিটা দিন জানালা দিয়ে তাকিয়ে থাকতাম, ভাবতাম আপনি এসে নিয়ে যাবেন। দিন গিয়ে রাত হতো, রাত গিয়ে দিন হতো, অনেকগুলো মাস গেল, এরপর বছরও পেরিয়ে গেল, কিন্তু আমার অপেক্ষা আর শেষ হলো না। এই অপেক্ষার যন্ত্রণা নিয়ে প্রতিদিন আকাশে চাইতাম, ওই দিকে তাকিয়ে প্রশ্ন করতাম, আদৌ আমার কি দোষ ছিল? তখন মন থেকে উত্তর আসতো, হ্যাঁ ছিল। মস্তিষ্ক থেকে উত্তর দিত, না ছিল না। আমার দাদা ভাইয়ের আঙ্গুল ছেড়ে আপনার হাতটা ধরেছিলাম। আমার জীবনে আপনার হাতটা ভরসার হাত ছিল। ওই হাতে মাথা রেখে ঘুমিয়েছি, শক্ত করে ধরেছি, সাহায্যের জন্য কাছে পেয়েছি। সেই হাত ছাড়াটা সহজ ছিল?
গাড়িতে চড়েছিলাম। আমার মন তখনও ভেবেছিল আপনি আটকাবেন, রাগ দেখিয়ে, জিদ খাটিয়ে, চর কষিয়ে হোক আপনি কোনোভাবেই যেতে দিবেন না। আপনি আমাকে খুব অবাক করে দিয়ে সেদিন যেতে দিলেন। আমার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যদি আমার ভেতরের অবস্থা দেখাতে পারতাম, আমার ভেতরকার এক টুকরো চিত্র যদি দেখতেন। আল্লাহ আমাকে খুব ধৈর্য দিয়েছেন জানেন। আপনার বউ হওয়ার সৌভাগ্য পাওয়ার চাইতে দূরত্বের যন্ত্রণা দিব্যি বিষাচ্ছে। আমাকে কেউ বুঝলো না। আমার জীবনে যেই কটা মানুষ পেয়েছিলাম তাদের মধ্যে থেকে আপনাকেই সবচাইতে আপন করেছি। ওই আপন কুঠিতে আপনি প্রথম ছিলেন। আপনি বুঝি শেষ। আপনাকে অন্ধের মতো বিশ্বাস করতাম জানেন। আমার দাদার প্রতি যতখানি ভালোবাসা ছিল, সেই দাদার মৃত্যুর চাইতো আপনার আচরণ আমাকে কষ্ট দিয়েছে। সে কথা আমি কাউকে বলতে পারিনি। আম্মা ক্যান্সারে ভুগছে, কিছুদিন পর সেও চলে যাবে। তবু আপনার চিন্তায় বিভোর থেকেছি। কেমন আছেন, কী করছেন, কোথায় আছেন, আপনাকে বেশি আপন ভেবেছিলাম। এক অব্যক্ত আপন, যা কোনোদিন বলতে পারিনি, শুধু মনে মনে উপলব্ধি করে অমানসিক কষ্ট পেয়েছি। কণ্ঠরোধ হয়ে ভেঙে পড়ল মেহিনুর। চোখ কুঁচকে মাহাতিমের সামনে নিরলস প্রতিমা চূর্ণ করে ফেলল। আগুনের সেই অগ্নিশিখার আলোতে ভঙ্গুর মেহিনুরের সিক্ত মুখটা শক্ত করে ধরল মাহাতিম। নিজের মুখটা এগিয়ে সেই আরক্ত নাকের মাথায় দুঠোঁট চেপে দিল। ছোট্ট চুমু খেলো। গালে হাত চেপে সিক্ত চোখ দুটোর নিচুটা বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দিল। দু চোখের পাতায় পূর্ণমায়ে আদর করল মাহাতিম। মুখ উঠিয়ে কপালের মধ্যভাগটায় প্রগাঢ়ভাবে উষ্ঠজোড়া ছোঁয়ালো। এক অদ্ভুত অনুভূতিতে পূর্ণ হলো মেহিনুর। তনুমনে শীতকাটা স্পর্শ যেন রুদ্রে রুদ্রে পৌঁছালো। অনুভব করল, বেশ গাঢ় করে টের পেল মাহাতিমের হাত দুটি গাল থেকে নেমে যাচ্ছে। খুব সন্তর্পণে নেমে নেমে কোমরের দুপাশটা ধরল সে। আলতোভাবে হাত দুটো সেখানে বুলাতে বুলাতে বলল, মাথার কাছে খোলা বইয়ের পৃষ্ঠাগুলো খসখস করে উঠত। বিছানার উপর হয়ে গভীর ঘুমে মগ্ন থাকতে। তোমার চুল, তোমার শাড়ির লম্বা আঁচল আমার বিছানা গড়িয়ে ফ্লোরে পড়ত। বড় জানালা দিয়ে দমকা হাওয়া এসে তোমাকে আরও এলোমেলো করে দিত। আমি দরজার নবমোচড়ে তোমার ওই দৃশ্য দেখে গুরুত্বপূর্ণ কাজের কথা ভুলে যেতাম। কতবার থমকে গিয়েছি হিসেব নেই। নেশার চোখে তাকিয়ে থাকতে থাকতে তোমার কাছে যেতাম। দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যেত। তোমার পিঠ থেকে চুল সরে ফর্সা চামড়াটা উন্মুক্ত হয়ে যেত। কখনো দেখতাম ব্লাউজ আর পেটিকোটের মধ্যখানটা শাড়ি সরে গেছে। তোমার ঘুমন্ত মুখের কত কত চুল উড়িকুড়ি করত। আমি হাঁটু ভাঁজ করে ধপ করে ফ্লোরে বসে পড়তাম। আমার মধ্যে মাতালের মতো অস্থির অনুভূতি হতো। শুধু তোমার ঘুমন্ত মুখটা দেখার জন্য উন্মাদ হয়ে যেতাম। অবাধ্য মনের বেহায়া কারসাজির জন্য তোমার কানে চুমু খেতাম। তোমার ঘুমটা পাতলা হয়ে যেত। নড়চড়া করে তুমি আমার দিকে ঘুম ঘুম চোখে তাকাতে। ওভাবেই তাকিয়ে থাকতে। আমি ধরা পড়ার ভয়ে থমথমে দৃষ্টিতে তাকাতাম। নিজের চোরাই কাজ ঢাকা দেবার জন্য কিছু বলতে যাব, তখন তুমি প্রচণ্ড অবাক করে দিতে। ওই বেহায়া মনের মানুষটাকে 3 গুণ আদর দিয়ে মুখের ভাষায় কেড়ে নিতে। আশ্চর্যে আমার চোখ যেমন বড় হয়ে যেত, তেমনি খুশি হয়ে তোমার মধ্যে আরও ভীষণভাবে ডুবে যেতাম। আমার কান দুটো তোমার নরম হাতের তালুতে চাপা দিয়ে ধরতে। কতক্ষণ এভাবে দম আটকে থাকতাম জানা নেই। হাঁটু গেড়ে বিছানায় ধারে ওইটুকু সময়, ওইটুকু মুহূর্ত আমার জন্য সব কিছু ছিল। তোমার ঘুম ঘুম ঠোঁটের চুমো, তোমার তন্দ্রা মিশ্রিত চোখ, তোমার গায়ের গন্ধ, সব কিছু আমাকে মাতাল করে দিত। তোমার ছোট্ট বুকটায় যখন মাথা রাখতাম, তুমিও তোমার আদরে হাত দিয়ে আমার মাথা জড়িয়ে ধরতে। আমার পিঠে তোমার চিকন আঙ্গুলগুলো ছুঁয়ে দিতে। তখন আমি স্বর্গীয় সুখে হারিয়ে যেতাম মেহিনুর। আমার অন্তরটা তোমার ভালোবাসায় ঠান্ডা হয়ে যেত। যেই মেয়েটা শাড়ি পরতে গিয়ে দেখেছিলাম, আজ সেই মেয়েটা এমন কেন? আমার কাছে, আমার সামনে অন্য পোশাকে দাঁড়িয়ে কেন? আমার স্যালারি টাকায় যার জন্য সর্বপ্রথম শাড়ি কিনতাম, নিজেরটা চিন্তা না করে তার কথাই ভাবতাম, আজ এগুলো কোথায়? শাস্তিটা তুমি এভাবে দিলে। চোখ জোড়া এখনো বুজে আছে মেহিনুর।
এক ঝাঁক প্রশ্নের কাছে বিদ্ধ করল তাকে। উত্তরের সময়টা তীর তীর করে পেরোচ্ছে। মেহিনুরকে ছেড়ে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল মাহাতিম। রান্নাঘরটা অন্ধকারে পূর্ণ। আঙ্গিনার স্বল্প আলো তেসরা করে ঢুকছে। ওই জ্যোৎস্নাময় আলোকে সাঙ্গ করে ঘরের নিচে বাঁ হাত ও হাঁটুদয়ের নিচে ডান হাত গলিয়ে একটানে বুকে তুলল। মেহিনুরের মাথাটা বুকের বাঁ পাশে ইচ্ছে করে চাপল। ফ্যালফ্যাল করে তাকানোর সুযোগ পেল না মেহিনুর। ঘাড়ের নিচে চাপ খেয়ে বুকটার কাছে ঠেকল। বাহুডোরের মাঝে আবদ্ধ করে আঙ্গিনায় দিকে চলল মাহাতিম। প্রথম সিঁড়িতে পা ফেলেই নম্রভাবে বলল, নেভির স্পেশাল ব্রাঞ্চ। কথাটুকু বলেই দ্বিতীয় সিঁড়িতে পা ফেলল মাহাতিম। লোডশেডিংয়ের জন্য চতুর্পাশে আধার, কেবল হারিকেনের আলোয় চারপাশটা অল্প অল্প ফুটে আছে। তৃতীয় সিঁড়িটিতে পা পাড়াতেই আবার বলল সে, অর্থাৎ আমি যে সেকশনে যুক্ত সেখানে একটা অফিসিয়াল লেটার আসে। এই লেটারে ডাইরেক্ট গভর্নমেন্টের কাছে থেকে রিমান্ডের হিসেবে হেড অফিসে পৌঁছায়। আমি নেভিতে জয়েন দিলেও আমার মূল কাজ অন্য সেক্টরে। তুমি জানো, স্পেশাল ওয়ারফেয়ার অ্যান্ড ডাইভিং সেলভেজ, যেটাকে শর্টকাট ভাষায় সোয়ার্স বলে। আমি সবার কাছে নেভির পরিচয় দিলেও আমি একজন এলিট ইউনিট সদস্য। আমার কাজ, আমার কর্তব্য অন্যদের মতো না। আমি যেই ছুটিগুলো নেই সেগুলো কিন্তু হেডের কাছ থেকে আসে। কারোর সুপারিশ বা স্বাক্ষর এতে প্রায়োরিটি পায় না। আমি এমন একটা মুহূর্তে ছিলাম যেখানে রিক্রুট সোলজারদের সাথে গুরুত্বপূর্ণ মিটিংয়ের প্রয়োজন পড়ে, কেননা ট্রেনিং শেষে ওরা আমার আন্ডারে কাজ করত। সেখানে আমার উপস্থিতিটা সবার আগে দরকার। ছুটিটা অটোমেটিক বাতিল হয়, আমি বাতিল করিনি। অবশ্য বাতিল করার কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে বলেছি। শুধু তোমাকে শায়েস্তা করার জন্য একটু মিথ্যে কথা করে বলেছিলাম। আমি জানি তুমি নিউজটা নিতে পারবে না। ইন দ্যাট রেজাল্ট তুমি। কথাটা থামিয়ে রেখে দোতলায় উঠল মাহাতিম। অর্ধপূর্ণ কথাটার খুব গুরুত্ব দেওয়ার ভঙ্গিতে মেহিনুরের মুখের কাছে মুখ নিচু করল। কণ্ঠ খাটো করে ফিসফিস সুরে হাসি দিয়ে বলল, একটুখানি আদর পাওয়ার জন্য ছটপট করতে আমিও তোমার বিকুল ইচ্ছাটুকু পূরণ করে দিতাম। তোমার কাছে রাখা লোভটা শুধু রাত জুড়ে নয়, আমার চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য রাখতাম। আবার কথা থামিয়ে মুখ তুলল মাহাতিম। সেকেন্ডের ভেতরে কিছু একটা দেখতে পেয়ে সতর্ক মেজাজে থেমে গেল। মেহিনুর প্রথম প্রথম কিছুই বুঝতে না পেরে ভীষণভাবে ভ্রু কুঁচকাল। রাগের ভঙ্গিটা চোখে মুখে ফোটাতেই তৎক্ষণাৎ মাহাতিমের চক্ষু ইশারা করল। ইশারাটা লক্ষ্য করে বায়ে তাকাতেই কিঞ্চিত আশ্চর্য হলো মেহিনুর। সাবার বন্ধ দরজার তল দিয়ে হলুদ আভাটা আটকে গেছে। সেখানে এক ফালি কালো ছায়ায় বাধাপ্রাপ্ত হয়ে আছে। দরজার কান পেতে সোনার ফন্দিফিকে চলছে সেটা বুঝতে আর বাকি রইল না। তৎক্ষণে মাহাতিম কৌশলের সাথে রুম পেরিয়ে মেহিনুরের রুমে ঢুকলো। ডান পায়ে দাঁড় দুটো ঠেলে দিয়ে দরজা বন্ধ করলো। দরজাটা বন্ধ হবার আওয়াজ শুনে ধ্যাত বলল সাবা। আফসোসের সাথে ঠোঁট উল্টিয়ে সুরাইয়ার মাথায় এক ঘাম মারল। ব্যথায় মুখ বিকৃত করে দরজার ছিদ্র থেকে মুখ তুলল সুরাইয়া। রাগ দেখিয়ে চেঁচিয়ে বলল সে, মারলে কেন? পুরো মাথাটা চক্কর দিয়ে উঠেছে। এভাবে কেউ মাথায় মারে? সাবা ব্রুকুচকে তর্জনী উঁচিয়ে বলে, একদম ঠিক হয়েছে, তোকে এভাবেই মারা দরকার। মারতে মারতে ভর্তা বানালেও সমস্যা নেই। তুই না বললি ওরা ঝগড়া করেছে? এই ওদের ঝগড়া করার নমুনা? তোকে তো আরেক চট মারার জন্য হাত উঠালো সাবা। শূন্যের হাত তুললেই সুরাইয়া দৌড় মারল। একেবারে বিছানায় উঠে তড়িঘড়ির দৃষ্টিতে চট করে অস্ত্র তুলল। অস্ত্র হিসেবে প্লাস্টিকের চিরুনিটি সামনে উঁচিয়ে বলল, আগাবে না বুবু, আমার কোনো দোষ নেই। কসম, সত্যি কসম। ওরা রান্নাঘরে। কথা কাটল সাবা। মাথাটা উপর নিচ নাড়াতে নাড়াতে বলল, তাই না? ঝগড়া করতে খুব দেখছো। ওরে বাটপার, অন্ধ কোথাকার। ভাইয়া যে কোলে তুলে দরজা বন্ধ করলো, এরপরও আমার সামনে কসম কসম করবি? বলতে বলতেই দরজার আশেপাশে কিছু খুঁজতে লাগলো সাবা। ডানে বামে চোখ ঘোরাতেই চটি জুতা দেখলো। ডান হাতে সেটা তুলতে সুরাইয়া হা হয়ে অনবরত বলতে লাগলো, ও বুবু, চটি মেরো না। আল্লাহ, আম্মা, ও আম্মা বাঁচাও। তোমার চটির বাড়ি খুব লাগে। আমার কি দোষ? মাহাতিম ভাইয়া পোল্টি মেরেছে বুবু। বাজি ফেলতে কতক্ষণ?
বাতাসের তাল কেটে জোরে এক ঘাপ পড়ল। চিরুনির অস্ত্রটা হাতে নিয়ে ওমাগো বলে চিৎকার দিল সুরাইয়া। একজন যখন ব্যথায় কাতর, অন্যজন যখন তীর্যক মেজাজে তাকিয়ে আছে, তখন পাশের রুম থেকে উচ্চ গলায় পুরুষ কণ্ঠটা ভেসে আসে। প্রথম বদমাস বুঝে দ্বিতীয় বদমাসের গালে মিষ্টি বসালো? জয় হোক ছুটি জুতার।